ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর জগৎজননী মা শারদার পাদক স্পর্শে ধন্য আটপুরের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা থেকে একদিন বা দুদিনের ছুটিতে ঘোরার আদর্শ জায়গা হল হুগলি জেলার আটপুর। আর আটপুর ভ্রমণের সাথে ঘুরে নিতে পারেন দ্বারহাটা আর রাজবলহাট। কি করে যাবেন, কি কি দেখবেন, মঠে প্রসাদ ভোগ পাওয়ার নিয়ম আর রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসে রুম বুক করার ডিটেলস সহ আটপুরের কাছে একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্টের সব ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। ট্রেন করে গেলে গোঘাট লোকালে চেপে হরিপাল স্টেশনে নামতে হবে। হরিপাল স্টেশন থেকে 10 নম্বর বাস আপনাকে আটপুর পৌঁছে দেবে। দূরত্ব প্রায় 13 কিলোমিটার। সড়ক পথে কলকাতা থেকে আটপুরের দূরত্ব হল প্রায় 53 কিলোমিটার। ডানকুনি, চণ্ডীতলা, মশাট, শিয়াখালা হয়ে গজার মোড় থেকে বাম দিকে টার্ন নিতে হবে। আর সময় লাগবে প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা। আটপুরের একটু আগে রাইট টার্ন নিয়ে কিছুটা এগোলেই পড়ে দ্বারহাটা। আমরা দ্বারহাটার রাজরাজেশ্বর মন্দিরের জাস্ট 300 মিটার আগে অবস্থিত মন্দারিকা ইকো রিসোর্টে ব্রেকফাস্ট করার ডিসিশন নিয়েছিলাম। প্রকৃতির মাঝে অবস্থিত এই রিসোর্টটা এখানকার একমাত্র রিসোর্ট। এই হলো মন্দারিকা রিসোর্টের ডাইনিং এরিয়া। ব্রেকফাস্ট পার হেড 150 টাকা করে পড়েছিল। ম্যানেজার আসা অবধি ওয়েট করা সম্ভব ছিল না, তাই ট্যারিফ রিলেটেড ডিটেলস আপনাদের জানাতে পারছি না। কিন্তু স্টাফদেরকে রিকোয়েস্ট করলাম রুমস দেখাতে, আর তারা এই রিসোর্টটা পুরোটাই আমাকে ঘুরে দেখালো। রিসোর্টের ডাবল বেডেড রুমের সাথে ডরমিটরির ব্যবস্থাও আছে। আর এই হলো কন্ট্যাক্ট ডিটেলস। কিছু জানার থাকলে কল করে জেনে নিতে পারেন। আর হ্যাঁ, এই রিসোর্টে সুইমিং পুলও আছে। তারপরে আমরা রিসোর্টকে বিদায় জানিয়ে রাজরাজেশ্বর শিব মন্দিরে চলে আসলাম। এখন আমরা চলে আসলাম 1728 সালে নির্মিত রাজরাজেশ্বর শিব মন্দিরে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। মন্দিরের দেওয়ালে খুব সুন্দর টেরাকোটার কাজ আছে। মন্দির প্রাঙ্গণের বাইরে আরো কিছু মন্দির আছে যা রেনোভেটেড হয়েছে। রাজরাজেশ্বর মন্দির দেখার পরে আমরা আটপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দূরত্ব হলো প্রায় 4 কিলোমিটার। সাধারণত শীতের কয়েক মাস বা স্কুল ভ্যাকেশনের সময় রবিবারে প্রচুর ভক্তরা আটপুরে আসেন, তাই আমি আগে থেকে কল করে জানিয়ে রাখিনি। কিন্তু যদি আপনি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো উইকডেতে আসেন আর আপনি মঠে প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে যাওয়ার একদিন আগে স্বামীজিকে ফোন করে আপনার নাম, ফোন নাম্বার আর কতজন যাবেন সেটা নথিভুক্ত করে রাখাটাই বেটার। আর যদি আপনি মঠের গেস্ট হাউসে থাকতে চান, তাহলে আসার কিছুদিন আগে আপনাকে স্বামীজিকে একটা ইমেল পাঠাতে হবে সব ডিটেলস সহ। কন্ট্যাক্ট ডিটেলস আর ইমেল অ্যাড্রেস আমি এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে দিয়ে দেব। আটপুরে পৌঁছে সর্বপ্রথম মঠ অফিস থেকে আমরা 100 টাকা প্রতিজনের বিনিময়ে প্রসাদ কুপন সংগ্রহ করে নিলাম। মঠের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস
আর ব্যাংকিং ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এই বিল্ডিং এর নিচের ফ্লোরে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আর এইদিকে স্বামী প্রেমানন্দ মহারাজের অ্যানসেস্ট্রাল হাউস আর ধুনি মণ্ডপ। আটপুরের এই আশ্রম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান। সামনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণ মন্দির, এইদিকে ধুনি মণ্ডপ আর এইদিকে দুর্গা মণ্ডপ। এই ধুনি মণ্ডপ হলো সেই স্থান যেখানে 24শে ডিসেম্বর 1886 সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 9 জন শিষ্য সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন। ধুনি মণ্ডপের স্থানেই স্বামী বিবেকানন্দ তার 8 গুরু ভাই সহ নক্ষত্রপ্রচিত আকাশের নিচে অগ্নিশিখাকে সাক্ষী করে সংসার ত্যাগ করার সংকল্প করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন। এই আটপুর গ্রাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদস্পর্শে ধন্য, আর এইখানে জগৎজননী মা শারদার শুভ আগমন হয়েছিল দুবার। মঠের এই বিল্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিল্ডিং এর মধ্যেই আছে স্বামী বিবেকানন্দর শয়নকক্ষ আর সেই রুম যেখানে জগৎজননী মা শারদা দুবার রাত্রিবাস করেছিলেন। এবার চলুন আপনাদেরকে আমি এই দুটো রুম দেখিয়ে দিই। এটা হলো স্বামী বিবেকানন্দর বেডরুম। আর এই হলো সেই রুম যেখানে জগৎজননী মা শারদা দুবার রাত্রিবাস করেছিলেন। আর এটা হলো স্বামী বিবেকানন্দ আর ওনার 8 গুরু ভাইয়ের ছবি। আটপুর রামকৃষ্ণ মঠের বেশ কয়েকটা গেস্ট হাউস আছে, তার মধ্যে একটা হলো শান্তি ভবন। শান্তি ভবনের সামনে যে রাস্তাটা আছে ওটা দিয়ে এগোলে আপনি রামকৃষ্ণ মন্দিরে পৌঁছে যাবেন। এই হলো রাধা গোবিন্দ জিউ মন্দির। প্রবেশ টাইমিংস সকাল 10:30 থেকে 1টা আর দুপুরে 5টা থেকে 7:30। আমি হচ্ছে সুদীপ মিত্র, আমি পরিবারেরই সদস্য। তো আমরা এখানে কিছুটা গাইডও করে দেওয়া হয়। আমার একটু আটপুর সম্পর্কিত এবং রাজবোলার সম্পর্কিত লেখালেখি। তো আপনারা আটপুর আসুন। আটপুর একটা বিখ্যাত প্রাচীন জনপদ। 1786 মানে 1786 খ্রিস্টাব্দে বর্ধমান রাজার দেয়ান থাকাকালীন কৃষ্ণরাম মিত্র এই রাধা গোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের মন্দির। ভেতরে আছে 108টা পদ্মফুল, রাজস্থানী মিনিয়েচারের কাজ আছে, বুলন্দ দরওয়াজার কাজ আছে, চুন সুরকির ওপর পঙ্খের কাজ,
পলাশির যুদ্ধ কামান দাগাচ্ছে, রাম রাবণের যুদ্ধ, 18টা পুরাণে এবং ন্যাসের 12টা মন্দিরের মধ্যে 6 নম্বর স্থানে আছে এই মন্দিরটি। এটা হচ্ছে অন্যদিকে হচ্ছে বাবুরাম ঘোষের মায়ের বাড়ির মন্দির। বাবুরাম ঘোষের মা ছিলেন এ বাড়ির মেয়ে, মিত্র বাড়ির মেয়ে, বিবাহ হয়েছিল তারাপদ ঘোষের সঙ্গে। এই মন্দিরের গায়ে আছে অসাধারণ টেরাকোটার কাজ। এর অপোজিটই একটা আছে খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপ। 1683 খ্রিস্টাব্দে কন্দর্প নারায়ণ মিত্র, যিনি কোন্নগর থেকে এসেছিলেন, মিত্রবাড়ির প্রতিষ্ঠাতা যিনি, আটপুর মিত্রবাড়ি, তিনি ওই খড়ের চালের ভিতর ছোট করে দুর্গাপুজো শুরু করেছেন 1683 10 নভেম্বর। বর্ধমান রাজা দিয়ান থাকাকালীন ওনারই নাতি কৃষ্ণরাম মিত্র 1747 পলাশী যুদ্ধ 10 বছর আগে খড়ের চালের ভেতর কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপ করলেন। ভেতরে করলেন কি, মানে বৈষ্ণবরা তখন শাক্তকে মানত না বা শাক্তরা বৈষ্ণবকে মানত না, উনি তখন করলেন কি, ভেতরে শাক্ত, শৈব, বৈষ্ণব, মেরির কোলে যিশু, কনফুসিয়াস, বুদ্ধদেব সর্বধর্মকে মেলবন্ধন ঘটালেন। এবং খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপ, কাঁঠাল কাঠের যে পিলারগুলো, তারপর অপরূপ কারুকার্য খচিত মেরির কোলে যিশু, কৃষ্ণের নৃসিংহবধ, রাম রাবণের যুদ্ধ, রাম সীতার রাজ্য অভিষেক পুরোটাকে তুলে ধরলেন। এবং 108টা পদ্ম ফুলের কাজ পুরোটাকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলেন। হিউয়েং সাং, তারপর হচ্ছে মেরির কোলে যিশু, পুরোটাকে লিপিবদ্ধ করলেন এবং নানান ধরনের ভাবে উনি তুলে ধরার প্রচেষ্টা করলেন। আর এই হলো চণ্ডী মণ্ডপ। তারপর উনি করলেন 1747 থেকে বাইরে 67, মানে নির্মাণকাল 1751 থেকে শুরু। গঙ্গাধর, রামেশ্বর, বাণেশ্বর, জলেশ্বর, ফুলেশ্বর 5টা শিব মন্দির করলেন, যেটি এখন 280তম বছরে পদার্পণ করলেন। আনুমানিক 2 লক্ষ টাকা ব্যয় উনি এটা করেছিলেন, তখন উনি বর্ধমান রাজার দেয়ান। এই মন্দিরে এসেছিলেন রামকৃষ্ণদেব গদাধর অবস্থা 1854 সালে। ওই গাছটার তলায়, ভেতরে ওই গাছটার তলায় যেখানে আছে, ওখানে একটা বাড়ি ছিল। এখানটা আসুন একটু দেখি। এই যে ঘেরামতো অংশটা, এটা কিন্তু রামকৃষ্ণ ভক্ত মালিকা বইতে বলছেন বাবুরামের আটপুরে বাড়ি কায়স্থগড়ের ছেলে রাধার অংশ থেকে যাত বাবুরামের হার অবধি শুদ্ধ। বাবুরামের মাকে বলছেন রাধার অংশ। এটা একটা পরিত্যক্ত জায়গা হয়ে গেছে, কিন্তু এইখানেতেই এরকম কংক্রিটের বাড়ি ছিল। উমাপ্রসন্ন কালু ভুলুর বাড়ি। ঠাকুর নিজেও বলছেন বাবুরামকে যে আমি তোদের ওখানে গেছিলাম, যে বলরাম বোসের আদিবাড়ি আটপুর, সেটা সম্বন্ধে বলবো। তো বলরাম বোসের আদিবাড়ি আটপুর, তিনি ওই কথাটা যেমন বলেছিলেন যে আমি ওখানে একদিন ছিলাম এবং 1 সপ্তাহ আটপুর গ্রামে ছিলাম, উমাপ্রসন্ন কালু ভুলুর বাড়ি, এই সেই কালু ভুলুর বাড়ি। এবং এখানে আরও 28টার মতো দেখার জায়গা আছে, তার মধ্যে বিখ্যাত মানুষের পদধূলি ধন্যগ্রাম, বলরাম বোস, প্যারিচরণ সরকার, নচিকেতা ঘোষ, রসিকলাল দত্ত এবং বাণীকুমার ভট্টাচার্য। এখানে এই তো বললাম, এর মধ্যে আরও অনেকগুলো দেখার আছে। শ্যামের পাট আছে, সিদ্ধেশ্বরী কালী আছে এবং বড় মা আছে। নিত্যানন্দ মহাপ্রভু, জাহ্নবীদেব এবং পরমেশ্বর দাস ঠাকুর এর রামকৃষ্ণদেবেরও অনেক আগে এই গ্রামে এসেছিলেন। তখন গ্রামটার নাম ছিল, কিছুই নাম ছিল না, তো ভুসুর পরগনার অধীন ছিল বা রানী ভবানীর এলাকা ছিল। উনি যখন নিত্যানন্দ মহাপ্রভু যখন নবদ্বীপ অভিমুখে যাত্রা করছেন, তখন উনি জানতে পারেন যে এরকম জায়গায় পরমেশ্বর দাস ঠাকুর অসুস্থ। উনি তখন নৌকা হাঁকে, এই জায়গাটার নাম ছিল, খাল ছিল বলে জায়গাটার নাম দিয়ে গেলেন বিষখালা, অপভ্রংশের বিষখালি। তারপর 8টা গ্রাম থেকে 8পুর। তারপর 2জন মুসলিম জায়গিরদার, মানে মুসলিম জায়গিরদার, আটর খান নাম হচ্ছে আটপুর, আনোর খান নাম হচ্ছে আনোরবাটি। সেই থেকে আটপুর এবং আনোরবাটির চন্দ্রবিন্দু পড়ে। সেটাও প্রায় 500-550 বছরের পদধূলি ধন্যগ্রাম। নিত্যানন্দ মহাপ্রভু, জাহ্নবীদেবী, পরমেশ্বর দাস ঠাকুর এবং বরানগর পাটবাড়ির অন্তর্গত। তার পাশে একটা বড় মা আছে, প্রায় 40 থেকে 50 হাজার লোকের সমারোহ হয় একদিনে। একটি চৌংদার বাড়ি আছে পুরনো। আরেকটি আছে সিদ্ধেশ্বরী কালী, আটপুরের সাদা কালী। নমস্কার, আমি সুদীপ মিত্র। আমার একটি চ্যানেল আছে পুণ্যতীর্থ আটপুর বলে, সেখানেও আপনি দেখতে পাবেন। এবং আরেকটি পুণ্যতীর্থ আটপুর, এবং আমার নম্বর হচ্ছে 7098001562। এবং আরেকটি কথা বলে রাখি, এখান থেকে আরেকটি একটুখানি দূরত্ব, সিদ্ধেশ্বরী কালী আছে আটপুরে, এবং রাজবল্লাটের রাজবল্লভী মা এবং তাঁতের কাপড়ের জন্যও বিখ্যাত। আমাদের পরবর্তী গন্তব্য শারদা মঠ মন্দির।
এখন আমরা চলে এসেছি আটপুরের শ্যামসুন্দর মন্দিরে। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। আটপুরের শ্যামসুন্দর মন্দির শ্যামের পাট নামেও পরিচিত। আটপুরের শ্যামসুন্দর মন্দির প্রায় 500 বছর পুরনো। আর এই হলো বড় মায়ের মন্দির। আমাদের পরবর্তী গন্তব্য আটপুরের সিদ্ধেশ্বর কালীবাড়ি। এখন আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে। সিদ্ধেশ্বরী কালীবাড়ি আটপুরের সাদা কালী নামেও বিখ্যাত। এরপরে আমরা প্রসাদ গ্রহণ করার জন্য চলে আসলাম। প্রসাদে ছিল ভাত, শুক্তো, ছেঁচড়া, ডাল, পনির আলুর তরকারি, চাটনি, টক দই আর মিষ্টি। আমাদের পরবর্তী গন্তব্য রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির। এই মন্দির খুব জাগ্রত, তাই প্রতি বছর প্রচুর ভক্ত মায়ের দর্শন করতে আসে। রাজবল্লভী মায়ের দর্শনের পরে আমরা রিটার্ন জার্নির জন্য বেরিয়ে পড়লাম।